আজ ৯ আগস্ট রবিবার দেখে নেব পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা ৪০টি গুরুত্বপূর্ণ তাজা খবর। প্রথমে নজর রাখবো হেডলাইন্স। শব্দ দূষণে মসজিদে মাইকে না শুভেন্দুর কাছে অভিযোগ আবু খলিলুরের, সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর। দুর্নীতিতে জিরো টলারেন্স, ৩৫০ গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিটের নির্দেশ দিলীপের। পাকিস্তানি মানেই জাতশত্রু নয়, পাক নীতি নিয়ে অন্য সুর ভগবতীর গলায়। লাগবে না ইথানল, ভারতে প্রথম উড়ন্ত গাড়ি বানিয়ে নজির উত্তরাখণ্ডের তরুণের। আজিকর হাসপাতালে বেড থেকে হঠাৎ উধাও দুই রোগী, কর্তৃপক্ষের দাবি পলাতক, পুলিশি অভিযোগ দায়ের। চলন্ত ট্রেনের প্রতিবন্ধী কামরায় অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ, ধৃত এক। সুরেন্দ্রনাথ কলেজে বিপুল টাকা, ভিআইপি রুম, কন্ডোম, তৃণমূল নেতা দেবাশিসের আগাম জামিন খারিজ হাইকোর্টে। রাত ২টা পর্যন্ত কাজ করেও হচ্ছে না, মুখ্যমন্ত্রী হরঘর তেরঙ্গা কর্মসূচিতে খুশির হাওয়া, হাওড়ার পতাকা বাড়িতে। বাড়ির পাঁচিল টপকে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা নির্যাতিতা, চাঞ্চল্য বীরভূমে। মহিলা সংরক্ষণ বিলে রাহুল রিজিজু ডুয়েল, আসন পুনর্বিন্যাস নিয়ে তরজায় শাসক বিরোধী। বিচ্যুতি দেখলেই অ্যাকশন, তোলাবাজ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শ্রমিকের। পাঞ্জাবের জোট জল্পনার মধ্যে মোদীর সঙ্গে সাক্ষাৎ রাঘব চাড্ডার, বড় দায়িত্ব পাচ্ছেন প্রাক্তন আপ নেতা। অনুপ্রবেশ রুখতে বড় সিদ্ধান্ত, ভারত নেপাল সীমান্তে বাধ্যতামূলক হলো ফেস রিকগনিশন বায়োমেট্রিক স্ক্রিনিং। ইউপিআই পরিষেবা বিনামূল্যেই, তবে কোন ক্ষেত্রে গুনতে হবে মাসুল, জানালো মোদী সরকার। শালবনী দুর্নীতি মামলা, ভবানী ভবনে হাজিরা অভিষেকের আত্মসহায়ক সমিতির। তৃণমূল আমলে ২০০ কোটির এসজেডিএ দুর্নীতি, প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত, ইঙ্গিত মন্ত্রী শঙ্করের। তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসায় নাম গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। সিবিআইয়ে আস্থা নেই অভয়ের বাবা মায়ের, এবার আর্যিকর ধর্ষণ খুনে তদন্ত করবে স্বাস্থ্য দপ্তর। বিজেপির কারা তোলাবাজ, বিধানসভা ধরে তালিকা বানাতে বলেছেন মুখ্যমন্ত্রী, দাবি ঋতব্রতের। এবার সন্ধ্যেতেও খোলা থাকবে সরকারি হাসপাতালে ওপিডি, বাংলার স্বাস্থ্য ফেরাতে উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রী। গান্ধী অতীত, নতুন নোটে আম্বেদকরের প্রতিকৃতির প্রস্তাব কংগ্রেস নেতার। কাশ্মীর উপত্যকায় ফিরে আসা পণ্ডিতদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিল লস্কর জঙ্গিরা। কলকাতা থেকে থাইল্যান্ড ট্যুরের নয়া প্যাকেজ দিল আইআরসিটিসি, মাথাপিছু ৪৯,০০০ থেকে শুরু। মেঘলা আকাশে স্বস্তি, কলকাতায় 10 দিন পর 30 ডিগ্রির নিচে পারদ। সপ্তম পে কমিশনের নিয়ম শর্ত ঘোষণা, নবান্নের ৫% বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব জানালো। ভারতীয় পড়ুয়াদের ভিসা দেওয়া 1 বছরে ৬২% কমিয়েছে আমেরিকা, চীনা শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্য দরাজহস্ত ট্রাম্প। স্ট্যান্ডে বাস ঢুকলেই ওরা দাঁড়িয়ে থাকে, গেরুয়া কুপনে তুলছে তোলা বিস্ফোরক অভিযোগ। বিলুপ্ত হয়ে যাচ্ছে কলকাতার অনেক ওয়ার্ড, বিজ্ঞপ্তি প্রকাশ, আপত্তি জানাতে পারেন যে কেউ। স্বামীর মোবাইল ভেঙে দেওয়ায় তরুণীকে জীবন্ত পুড়িয়ে খুনের অভিযোগ শোরগোল মালদহে। 1-2 দিন নয়, 12 বছর স্কুলে না গিয়ে মাসে মাসে বেতন তুলেছেন, অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। পাঁজর ভেদ করে গুলি ঢুকে যায় দেহে, টাকা নিয়ে বচসার জেরে খুন প্রধান শিক্ষক। লোকাল ট্রেনে বেল্ট খুলে মহিলাকে মার, নৃশংসতার শিউরে উঠলেন সবাই। ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকেও শ্লীলতাহানি, 24 ঘন্টার মধ্যেই পুলিশের জালে তৃণমূল যুব নেতা। এবার আসছে বিস্তারিত খবরে। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই ভিডিওতে নতুন হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। অনুপ্রবেশ চোরাচালানে বাধা, ভারতীয় চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা, হুলস্থুল জলপাইগুড়িতে। সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে এক ভারতীয় চা চাষিকে অপহরণের অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের চাউলহাটি বর্ডার আউটপোস্ট সংলগ্ন এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। জানা গিয়েছে, কুকুরজান গ্রাম পঞ্চায়েতের তসরপাড়ার বাসিন্দা দীপঙ্কর গোপ নিজের চা বাগানে কাজ করছিলেন। সেই সময় আচমকা কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী তাকে টেনে হিচড়ে সীমান্তের উপরে নিয়ে যায় বলে অভিযোগ। বারবার বাধা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের আটকাতে পারেনি দীপঙ্কর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিএসএফ আধিকারিকরা। ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনতে রাতেই বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং শুরু করা হয়। সূত্রের খবর, বর্তমানে দীপঙ্কর গোপ বিজেপির হেফাজতে রয়েছে।
তাকে সুস্থ শরীরে দ্রুত ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। বিএসএফ কর্তাদের প্রাথমিক অনুমান, অনুপ্রবেশ এবং চোরাচালানে বাধা দেওয়ার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও ঠিক কী কারণে তাকে অপহরণ করা হলো তা এখনও স্পষ্ট নয়। এদিকে ছেলেকে নিয়ে চরম দুশ্চিন্তায় দীপঙ্করের বাবা মিছুরি লাল গোপ। তাঁর কথায়, প্রত্যেক দিনের মতোই ছেলে বাগানে কাজ করতে গিয়েছিল। পরে জানতে পারেন তাকে সীমান্তের ওপারে ট্রেনে নিয়ে যাওয়া হয়েছে। বিএসএফ ছেলেকে ফেরানোর চেষ্টা করছে। দ্রুত ছেলে সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক, এটাই এখন একমাত্র আবেদন তার। দুর্নীতিতে জিরো টলারেন্স, 350 গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিটের নির্দেশ দিলীপের। বিগত সরকারের আমলে পঞ্চায়েতগুলিতে দুর্নীতি নিয়ে সরব হল ফের রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। দুর্নীতি খুঁজে বের করতে রাজ্যের 10% অর্থাৎ 350টি গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিটের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। দিলীপ ঘোষের সাফ বার্তা, যারা অবৈধভাবে সরকারি টাকা লুট করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা হবে। শনিবার খড়গপুর গ্রামীণ থানার বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই রাজ্যে পঞ্চায়েত নিয়ে একাধিক মন্তব্য করেন মন্ত্রী। আবাস যোজনায় দুর্নীতি নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর দাবি, আবাস যোজনায় 12,500 জন অযোগ্য ব্যক্তি টাকা নিয়েছেন। তাদের মধ্যে প্রায় 1,000 জন টাকা ফেরত নিয়েছেন, বাকিদের নোটিশ দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচনের আগে করা বেশ কিছু কাজের টেন্ডারও রিভিউ করা হচ্ছে বলে জানান দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, অনেক রাস্তার কাজ হয়েছে ওয়ার্ক অর্ডার ছাড়াই, সেই কাজগুলি খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতি ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। পঞ্চায়েতের দুর্নীতি প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, গত কয়েক বছরে ক্যাগের রিপোর্ট অনুযায়ী গ্রাম পঞ্চায়েতগুলোতে কয়েক কোটি টাকা দুর্নীতি হয়েছে। যদিও সঠিক পরিমাণ তিনি জানেন না বলে জানিয়েছেন। তার মতে সেই দুর্নীতি খুঁজে বের করতে সময় লাগবে, তবে তার আগে পঞ্চায়েতগুলোতে সঠিকভাবে পরিচালনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্নীতি ইস্যুতে ইতিমধ্যেই জিরো টলারেন্সের বার্তা দিয়েছে রাজ্য সরকার। দুর্নীতি রুখতে বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিলও পাশ হয়েছে। এবার সেই দুর্নীতি খুঁজে বের করতে রাজ্যে 350টি গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিটের সিদ্ধান্ত। দুর্নীতির অভিযোগে এবার কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই নজর। ফের ভবানী অভিষেকের বিয়ে সমেত জমির দুর্নীতিতে টানা 2 দিন জিজ্ঞাসাবাদ সিআইডির। শনিবারের পর রবিবার ফের ভবানী হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। এদিন সকাল 10টার কিছুটা আগেই সাদা জামাপুরি সিআইডি দপ্তরে হাজির হন তিনি। শনিবার প্রায় 10 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরই তাকে ফের হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি প্রতারণা মামলায় শুক্রবার রাতে সুমিতকে তলবের নোটিশ দেওয়া হয়। সেই তলবে সাড়া দিয়ে শনিবার ভবানী পৌঁছান তিনি। প্রায় 10 ঘন্টা জেরার পর সিআইডি দপ্তর থেকে বেরিয়ে সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে চলে যান সুমিত। শনিবার সুপ্রিম রক্ষা কবচ নিয়েই ভবানী হাজির হয়েছিলেন তিনি। জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেলেও তদন্তে সহযোগিতা করার শর্ত রয়েছে। সুমিতের নামে জমি কেলেঙ্কারি সহ মোট 4টি মামলা রয়েছে বলে জানা গিয়েছে। মেদিনীপুরে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তারের পরই উঠে আসে সুমিতের নাম। অভিযোগ, 2026-এ ভোটের টিকিট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছিল। পাশাপাশি শালবনী জমি দুর্নীতি মামলাতেও অভিযুক্ত হিসেবে তার নাম রয়েছে। এর আগে সুমিতের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছেছিল পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং লুকআউট নোটিশ জারি হয়। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিতের আইনজীবী। আর রক্ষা কবচ পাওয়ার পরপর 2 দিন সিআইডির মুখোমুখি হলেন তিনি। মধ্যরাতে চলন্ত ট্রেনে অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগ। আলিপুরদুয়ারে অভিযুক্তকে তারা রেল পুলিশে, তারপর গ্রেপ্তার। মাঝরাতে চলন্ত ট্রেনে দুঃসাহসিক ঘটনার অভিযোগ। দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত কামরা ফাঁকা পেয়ে এক অন্তঃসত্ত্বা আদিবাসী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশনগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের শামুকতলা হাতিপোতা এলাকার ওই গৃহবধূ বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে একাই ফিরছিলেন। ট্রেনটি হাসিমারায় পৌঁছলে কামরার অন্যান্য যাত্রীরা নেমে যান। অভিযোগ, সেই সুযোগে আসামের রঙ্গিয়া এলাকার বাসিন্দা গৌতম মণ্ডল এই গৃহবধূকে উত্ত্যক্ত করতে শুরু করেন। অভিযোগ, এরপর জোর করে তাকে শৌচালয়ের দিকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই যুবক। ট্রেনটি আলিপুরদুয়ার জংশন পৌঁছলে কামরা থেকে চিৎকার চেঁচিমেচির শব্দ শুনে সেখানে পৌঁছায় রেল পুলিশ। তৎক্ষণাৎ অভিযুক্ত গৌতম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। নিগৃহীতা গৃহবধূকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে বিছানায় শুয়ে তিনি জানিয়েছেন, হাসিমারায় সব যাত্রী নেমে যাবার পর তাকে একা পেয়ে টয়লেটের দিকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনায় চলন্ত ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ধৃত গৌতম মণ্ডলকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক 5 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। রেল পুলিশের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত চলছে এবং দোষীর কঠোর শাস্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
বুকের পাঁজরে এফের করে গুলি, দিনের আলোয় প্রধান শিক্ষকের খুনে মোড় ঘোরাচ্ছে তার ফোনে কথাবার্তায়। সাত সকালে ইসলামপুরে শুট আউট, স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো এক প্রধান শিক্ষকের। আজ শনিবার ইসলামপুরে মাদারীপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতিদিনের মতো এদিনে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন নজরুল ইসলাম। মাদারীপুর এলাকায় পৌঁছতেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। একটি গুলি তার পাঁজর ভেদ করে এফোর করে দেয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিহত শিক্ষকের ফোনে কথাবার্তা। পরিবারের দাবি কারো সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল না, তবে তার ছেলের দাবি এক ব্যক্তিকে টাকা ধার দিয়েছিলেন নজরুল ইসলাম। সেই টাকা ফেরত না পাওয়াকে কেন্দ্র করে দুদিন আগে কারোর সঙ্গে ফোনে বচসাও হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান রেকি করে খুন করা হয়েছে ওই শিক্ষককে। তাকে অনুসরণ করে খুব কাছ থেকে গুলি করা হয়। ঘটনার পর থেকে আত্মাইরা পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে। কেন প্রধান শিক্ষককে নিশানা করা হলো, কারাই খুনের পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় পড়ুয়াদের ভিসা দেওয়া 1 বছরে 62% কমিয়েছে আমেরিকা। চীনা শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্য দরাজহস্ত ট্রাম্প। আমেরিকায় উচ্চশিক্ষার জন্য যেতে চাওয়া ভারতীয় পড়ুয়াদের জন্য বড় ধাক্কা। সরকারি রিপোর্ট অনুযায়ী 2024 সালে মে থেকে আগস্টে 58,694 জন ভারতীয় শিক্ষার্থীকে F1 ভিসা দেওয়া হয়েছিল। 2025 সালে একই সময়ে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 22,149। অর্থাৎ 1 বছরে ভিসা অনুমোদন কমেছে প্রায় 62%। অন্যদিকে চীনা শিক্ষার্থীদের ক্ষেত্রে ভিসা অনুমোদন কমেছে 34%। মূলত ট্রাম্প প্রশাসনের করা অভিবাসন নীতির প্রভাবেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। নতুন নিয়মে বিদেশি পড়ুয়াদের ভিসা ও আমেরিকায় থাকার ক্ষেত্রে একাধিক কড়াকড়ি করা হয়েছে। সপ্তম পে কমিশনের নিয়ম শর্ত ঘোষণা নবান্নের। 5% বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাবও জানালো সরকার। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। সপ্তম পে কমিশনের শর্তাবলী ও কার্যপরিধি নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতন বৃদ্ধি, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, অবসরকালীন সুবিধা সহ একাধিক বিষয় পর্যালোচনার কথা বলা হয়েছে। জানা গিয়েছে 2026 সালে 18 মে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম রাজ্য পে কমিশন গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এবার কমিশনের কাজের ক্ষেত্র এবং কোন কোন বিষয় বিবেচনা করা হবে তা স্পষ্ট করল রাজ্য। ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে 5 সদস্যের পরিবারকে ভিত্তি হিসাবে বিবেচনা করার কথা বলা হয়েছে। পাশাপাশি দৈনিক 3,490 ক্যালোরি পুষ্টির প্রয়োজনীয়তাকে নতুন মানদণ্ড হিসাবে বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে। আগের 2700 ক্যালোরির মানদণ্ডের পরিবর্তে নতুন ভিত্তি ব্যবহারের কথা বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলির মধ্যে রয়েছে বার্ষিক বেতন বৃদ্ধি। বর্তমানে প্রচলিত 3% পরিবর্তে অন্তত 5% বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি কমিশনকে খতিয়ে দেখতে বলা হয়েছে। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে ম্যাট্রিক্স তৈরির বিষয়ও রয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি পে কমিশনের সঙ্গে রাজ্য স্তরের বেতন স্তরে সামঞ্জস্য আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই পে লেভেলে সর্বভারতীয় সমতা তৈরির পাশাপাশি অপ্রয়োজনীয় বেতন স্তর একত্রিত করার বিষয়টি আলোচনার কথা বলা হয়েছে। মহার্ঘ ভাতার ক্ষেত্রে রয়েছে গুরুত্বপূর্ণ প্রস্তাব। সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে DA-এর সংজ্ঞা নির্ধারণ এবং ভবিষ্যতে নিয়মিত DA দেওয়ার জন্য স্ট্যান্ডিং অর্ডারের সুপারিশ করার বিষয়টি কমিশনের বিবেচনায় রাখা হয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা, শিশুদের শিক্ষা ভাতা, হস্টেল ভর্তুকি এবং অন্যান্য ভাতার পরিমাণ ও নিয়ম পর্যালোচনা করা হবে। অবসরকালীন সুবিধার ক্ষেত্রে কমিউটেড পেনশন, 11 বছর পর পুনরুদ্ধার, অবসরের সময় ছুটির নগদীকরণ এবং 30 জুন অবসর নেওয়া কর্মীদের একটি ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়গুলি বিবেচনায় রয়েছে। কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমান 8, 15, 24 বছরে 3 ধাপের পরিবর্তে 5, 8, 12, 18, 24 বছরে 5 ধাপের কাঠামো বিবেচনার কথা বলা হয়েছে। স্বাস্থ্য প্রকল্পে নগদহীন সুবিধা এবং কর্মী পেনশনভোগীদের জন্য বিভিন্ন সুবিধা সম্প্রসারণের বিষয়ও রয়েছে। অর্থাৎ সপ্তম পে কমিশন শুধু বেতন বৃদ্ধি নয়, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধা এবং চাকরির বিভিন্ন শর্ত নতুন করে পর্যালোচনার রূপরেখা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী 2027 সালে সপ্তম পে কমিশন কার্যকর করার লক্ষ্য জানিয়েছে।
এখন কমিশনের সুপারিশ এবং চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। এক দুদিন নয়, 12 বছর স্কুলে না গিয়ে মাসে মাসে বেতন তুলেছেন, অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। এক যুগ ধরে স্কুলে নিয়মিত না গিয়ে বেতন নেওয়ার অভিযোগ উঠল এক পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে। মালদহের হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের আইহো চক্রের কাঁঠাল বানপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক মৃগাঙ্ক মোহন রায়ের বিরুদ্ধে এই অভিযোগ জমা পড়েছে শিক্ষা দফতরে। স্থানীয় বাসিন্দা ত্রিদীপ রায় সহ কয়েকজন গত 27 জুন অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, প্রায় 12 বছর ধরে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও প্রতি মাসে বেতন নিয়েছেন মৃগাঙ্ক মোহন রায়। নিরপেক্ষ তদন্তের দাবিতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি হবিবপুর বিজেপির নেতৃত্ব সরব হয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মৃগাঙ্ক মোহন রায়। তার দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন স্কুলে যেতে পারেননি বলে জানিয়েছেন তিনি। তবে 12 বছর স্কুলে না যাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি তার। মৃগাঙ্কের আরও অভিযোগ, তার স্ত্রী যাতে গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা দেন, সেই কারণেই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হচ্ছে। ফোনে হুমকি এবং পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ করেছেন তিনি। তদন্ত হলে সমস্ত তথ্য ও প্রমাণ তদন্তকারী কর্তৃপক্ষের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন মৃগাঙ্ক। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশীথ কুমার পাল জানিয়েছেন, স্ত্রী পঞ্চায়েত প্রধান হওয়ার পর মৃগাঙ্ক রায় মাঝে মধ্যে স্কুলে যেতেন না। তবে টানা 12 বছর স্কুলে না যাওয়ার জন্য তথ্য সঠিক নয় বলে দাবি তার। বিজেপি হবিবপুর মণ্ডল 4-এর সভাপতি জহর মুর্মুর অভিযোগ, মৃগাঙ্ক একসময় তৃণমূলের হবিবপুর ব্লক যুব সভাপতির দায়িত্বে ছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়া হয়েছে বলে অভিযোগ তার। এখন অভিযোগের সত্যতা কতটা তা তদন্তই স্পষ্ট হবে। স্বামীর মোবাইল ভেঙে দেওয়ায় তরুণীকে জীবন্ত পুড়িয়ে খুনের অভিযোগ, শোরগোল মালদহে। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রতিবাদ করেছিলেন স্ত্রী। স্বামী এক তরুণীর সঙ্গে নিয়মিত ভিডিও কলে কথা বলতেন বলে অভিযোগ। সেই মোবাইল ফোন স্ত্রী ভেঙে দেওয়ার পরই তাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি মালদহের মানিকচক থানা নূরপুর গ্রাম পঞ্চায়েতের নাদারটোলা এলাকায়। মৃতার নাম চুন্নি খাতুন, বয়স মাত্র 20 বছর। অভিযোগ, গত 20 জুলাই রাত 1টা নাগাদ বাড়ির পাশে খুঁটিতে চুন্নির হাত পা বেঁধে তার গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদহ মেডিকেল কলেজে বার্ন ইউনিটে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসা চলাকালীন শনিবার মৃত্যু হয় চুন্নির। মৃতার পরিবারের অভিযোগ, চুন্নির স্বামী সামিউল শেখ, দেওর আনিস শেখ, ননদ চামেলি বিবি এবং শাশুড়ি দিলনুর বিবি এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। চুন্নির পরিবারের দাবি, বিয়ের পর প্রথম দিকে সব ঠিকঠাক থাকলেও গত 3 মাস ধরে স্বামীর সঙ্গে এক তরুণীর সম্পর্ক নিয়ে অশান্তি শুরু হয়। চুন্নিকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ। এমনকি শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চুন্নি তার পরিবারের কাছে জানিয়েছেন, শ্বশুরবাড়ির লোকেরাই তাকে গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। মেয়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন চুন্নির পরিবার। আসানসোলে বিজেপির কর্মসূচিতে কয়লা মাফিয়া আনোয়ার, তিনি সভাস্থল থেকে বের করলেন কর্মীরা। আসানসোলে বিজেপি লাভার্থী সম্পর্ক অভিযানের কর্মসূচিতে চাঞ্চল্য। শনিবার আসানসোলে রবীন্দ্র ভবনে সরকারি প্রকল্পে লাভবান উপভোক্তাদের নিয়ে বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন আসানসোল সাংগঠনিক জেলার বিধায়ক, মন্ত্রী সহ বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মীরা। অভিযোগ, সেই সভাতেই গলায় কার্ড ঝুলিয়ে ঢুকে পড়েন কয়লা মাফিয়া বলে পরিচিত মোহাম্মদ আনোয়ার। তার কাছে ছিল ভিআইপি পাস, হাতেও ছিল দলীয় ফাইল। তাকে দেখে সভাস্থলে শুরু হয় ব্যাপক গুঞ্জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি মাইনরিটি সেলের সভানেত্রী নাজনীন সাবিয়া। আনোয়ারের পরিচয় জানতে চাওয়া হয়, এরপর তাকে হাত ধরে সভাস্থল থেকে বাইরে বের করে দেওয়া হয়। নাজনীন সাবিয়ার অভিযোগ, মোহাম্মদ আনোয়ার চিহ্নিত কয়লা মাফিয়া, জামরিয়ার বাসিন্দা হয়ে ভুয়ো নথি দেখিয়ে তিনি সভায় ঢুকেছিলেন। তার দাবি, বিজেপিতে সমাজবিরোধী বা সিন্ডিকেট চক্রের কোনো স্থান নেই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ আনোয়ার। তার দাবি, তিনি এখন ইট পাথরে ব্যবসা করেন এবং এক বন্ধুর সঙ্গে সভায় এসেছিলেন। বিজেপির নীতি পছন্দ করেন বলে সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।